চাষি ভাই ইউটিউব চ্যানেলের মাছের রোগ নিয়ে ধারাবাহিক দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় মাছ চাষি ভাই, আপনার পুকুরের মাছের শরীরে কি কখনো সাদা বা ধূসর দাগ দেখা দিয়েছে? নাকি মুখের আশপাশে সাদা ক্ষত, পাখনা ক্ষয় হয়ে যাচ্ছে, অথবা মাছ পানির উপরে হাঁসফাঁস করছে এবং ধীরে ধীরে মারা যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাছের শরীরে এমন কিছু লক্ষণ দেখা গেলেই কলমোনারিস ডিজিজের কথা আমরা মাথায় নিতে পারি। অনেক চাষি ভাইরা এটাকে তুলা রোগও বলে থাকেন, কিন্তু এই রোগ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো ছত্রাকজনিত রোগ নয়, এটি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ। আজকের ভিডিওতে আমরা জানব কলমোনারিস রোগ কী, কেন হয়, কি কি লক্ষণ দেখা যায়, আক্রান্ত হলে প্রথমে কি করবেন এবং ভবিষ্যতে এই রোগের ঝুঁকি কিভাবে কমাবেন। আর ভিডিওর শেষের দিকে আমি এই রোগের চিকিৎসা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন আলোচনা শুরু করি। প্রিয় মাছ চাষী বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করে নেই, আমি কোনো মৎস্য বিশেষজ্ঞ নই। দীর্ঘদিন আমার মাছ চাষের অভিজ্ঞতা রয়েছে, সেই সাথে মাছের ফিড এবং মাছের মেডিসিনের বিজনেস আছে। সেই সুবাদে অনেক চাষিদের সমস্যা নিয়েই আমার কাজ করা হয় এবং বিভিন্ন মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে মৎস্যবিদদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। তার এই ধারাবাহিকতায় তাদের কাছ থেকে অর্জিত জ্ঞান এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই ভিডিওগুলো তৈরি করা। এই ভিডিওগুলো তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি আপনার মাছ চাষের এই মাছের রোগের লক্ষণগুলো দেখে কিছুটা হলো শনাক্ত করতে পারেন। আর আপনার পুকুরে যদি অতিরিক্ত রোগাক্রান্ত মাছ হয় তাহলে অবশ্যই যে কোনো একজন মৎস্যবিদ অথবা মৎস্য কর্মকর্তার শরণাপন্ন হবেন। তাই এরকম মাছের রোগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের মাছের রোগ সম্পর্কে ধারাবাহিক পর্বগুলো ফলো করতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন বিস্তারিত আজকের আলোচনা শুরু করি। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আজকের আলোচনার শুরুতেই প্রথমে জেনে আসা যাক কলমোনারিস রোগ আসলে কি। কলমোনারিস ডিজিজের প্রধানত ফ্লাভোব্যাকটেরিয়াম কলমোনারি নামের একটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা। এই ব্যাকটেরিয়া মাছের ত্বক, মুখ, পাখনা এবং ফুলকার মতো অংশে সংক্রমিত করতে পারে। এই রোগের কারণে কিন্তু মাছের শরীরে সাদা বা ধূসর ক্ষত তৈরি হতেও পারে। এর কারণে অনেক চাষিরা কিন্তু আমরা এই রোগকে তুলা রোগ বলে থাকি। তবে আবারও বলছি, সাদা রোগ দেখলেই কিন্তু আপনি কলমোনারিস রোগের লক্ষণ হিসেবে ধরতে পারেন না। সাদা দাগ দেখলে আমরা এটাকে কলমোনারিস ডিজিজের লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। সাদা রোগ দেখলেই কিন্তু আমরা এটাকে কলমোনারিস হয়েছে এটা সরাসরি বলতে পারবো না, কারণ অনেক সময় কিন্তু অনেক ছত্রাকজনিত সমস্যার কারণে কিন্তু মাছের শরীরে সাদা সাদা আবরণ পড়ে। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে চলুন জেনে আসা যাক কলমোনারিস আসলে কেন হয়। আমি যেহেতু দীর্ঘদিন ধরে মাছের ফিড এবং মাছের মেডিসিন নিয়ে কাজ করে থাকি, এই সময় আমি প্রায়শই কিন্তু আমি চাষিদের কাছ থেকে একটা কথা শুনে থাকি যে ভাই, আমার পুকুরে বা বিগত বছর যে মাছ চাষ করছি তখন আমার পুকুরে কোনো সমস্যা হইতো না, ইদানিং কেন সমস্যা হইতেছে। তো এর পিছনে আমি বড় কারণ হিসেবে বলবো, ভাই আপনি আগে বাণিজ্যিক উপায়ে কিন্তু মাছ চাষ করতেন না। আগে আপনি অল্প বিস্তর মাছ চাষ করতেন, নিয়মিত খাবার দিতেন না এবং কম ঘনত্বে মাছ চাষ করতেন। এই জন্য কিন্তু মাছের ডিজিজগুলো কম ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লাভজনক মাছ চাষের জন্য অধিক ঘনত্বে মাছ চাষ করি এবং বিভিন্ন প্রকারের রেডি ফিড ব্যবহার করি, যার কারণে কিন্তু মাছের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনার অধিক লাভ করতে হইলে অধিক সচেতন থাকতে হবে, ভালো মানের মেডিসিনগুলো মাঝে মাঝে ব্যবহার করতে হবে, এটা অবশ্যই আপনার মেনে নিতে হবে। তো যাই হোক, আমাদের যেটা আজকের মূল আলোচনার বিষয়, কলমোনারিস আসলে কেন হয়। কলমোনারিসের ঝুঁকি বাড়ার অন্যতম কারণ কিন্তু মাছের স্টেজ বা পুকুরের পানির পরিবেশ খারাপ হওয়া। পানির যদি গুণগত মান খারাপ হয়, পানিতে যদি অতিরিক্ত অর্গানিক লোড থাকে এবং অন্যান্য কারণে যদি পানির মান খারাপ হয় এবং পানির তলদেশে কাদা নষ্ট হয়, তাহলে কিন্তু এই রোগের ঝুঁকি অনেক পরিমাণে বেড়ে যায়। এছাড়া অক্সিজেনের সমস্যার কারণে কিন্তু এই ধরনের রোগ দেখা দিতে পারে। পুকুরে যদি অক্সিজেনের মাত্রা কম থাকে তাহলে কিন্তু অল্পতেই মাছ স্ট্রেসে পড়ে, যার কারণে কিন্তু শুধু কলমোনারিস না, অন্য রোগে কিন্তু মাছ সহজে আক্রান্ত হয়। এছাড়া আমি যেমনটা বলতেছিলাম যে আমরা অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করি, এই অধিক ঘনত্বে মাছ চাষ করার জন্য কিন্তু আমাদের অনেক সময় এই ধরনের রোগে আক্রান্ত হয় আমাদের মাছগুলো।
এছাড়া যখন আমরা পুকুরে জাল টানি অথবা আরও অনেক অনেক কারণেই কিন্তু মাছে আঘাত পেতে পারে। সেই আঘাতের পরবর্তী সময় কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়াজনিত সমস্যাগুলো কিন্তু হতে পারে। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় কিন্তু আমাদের আবহাওয়ার তারতম্য থাকে। এই আবহাওয়ার তারতম্যর কারণে কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন সময় মাছের স্টেজ পড়ে, আর স্টেজ থেকেই কিন্তু আমাদের এই কলমোনারিস সহ আরও বিভিন্ন ধরনের রোগে কিন্তু মাছ আক্রান্ত হয়। তো বন্ধুরা, আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম আসলে কলমোনারিস ডিজিজ কী কী কারণে হতে পারে। তো এই পর্যায়ে আমরা জানব যে কলমোনারিস রোগের লক্ষণগুলো কী কী। প্রিয় মাছ চাষি বন্ধু, আপনার পুকুরে যদি মাছগুলো কলমোনারিসে আক্রান্ত হয় তাহলে কিছু কিছু লক্ষণ দেখলে কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এটা কলমোনারিসের লক্ষণ। প্রথমত, মাছের শরীরে সাদা বা ধূসর দাগ দেখা যেতে পারে। দ্বিতীয়ত, মুখের আশপাশে সাদা বা ধূসর ক্ষতও তৈরি হতে পারে। 3 নম্বরে আমরা যদি বলি, পাখনায় ক্ষত হয়। চতুর্থ নম্বরে, অনেক সময় কিন্তু ফুলকা আক্রান্ত হয়। ফুলকা আক্রান্ত হলে মাছের পানির উপরে উঠে আসে এবং দ্রুত দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা করে। পঞ্চমত হচ্ছে, মাছ খাবার কমিয়ে দেয় এবং এক পর্যায়ে কিন্তু পুরোপুরি খাবার খাওয়াই বন্ধ করে দেয়। ষষ্ঠত হচ্ছে, মাছের এই রোগের যদি প্রাদুর্ভাব বেশি হয়, দেখবেন মাছ অতি দ্রুত শ্বাস নিতে নিতে হঠাৎ করে মারা যাচ্ছে। তো আমরা যদি গুছিয়ে বলি, সাদা বা ধূসর ক্ষত প্লাস পাখনার ক্ষয় প্লাস ফুলকার সমস্যা এবং সেই সাথে যদি মাছ দ্রুত দ্রুত শ্বাস নেয়, এরকম যদি অনেকগুলো লক্ষণ একসাথে দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারি যে এটা কলমোনারিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হবে। তো প্রিয় বন্ধুরা, মোটামুটি আমরা কলমোনারিসের লক্ষণগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই পর্যায়ে আমরা জানবো যে কলমোনারিসে যদি সন্দেহ হয় তাহলে আপনার প্রথমত কি করা উচিত। প্রিয় মাছ চাষী বন্ধুরা, শুধু কলমোনারিস না, যে কোনো মাছের যদি অসুস্থতা দেখতে পান তাহলে প্রথমত আপনার চেষ্টা করতে হবে পুকুরের পানির মানটা ঠিক করার জন্য। তো পানির মান ঠিক করার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। প্রথমত, আংশিক পানি পরিবর্তন করতে পারেন। দ্বিতীয়ত, পানিতে যদি নিচের তলদেশে গ্যাস জমা হয় তাইলে জিওলাইট আর সাথে ইউকা জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি খরচ কমানোর জন্য হরা টানতে পারেন। এরপরে হচ্ছে, আপনি চাইলে কিন্তু পুকুরে যদি পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা না থাকে তাইলে অ্যারেশন দিতে পারেন, অথবা পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করেন। উপর থেকে যদি আপনি যে কোনো মাধ্যমেই পানি দেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়, তখন কিন্তু মাছ দ্রুত অক্সিজেন পাবে এবং সুস্থতা হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এরপরে যদি এই কলমোনারিসের লক্ষণ দেখেন তাহলে প্রথম কাজ হবে আপনার পুকুরের জাল মেরে সম্পূর্ণ মাছগুলা তুলে তুলে দেখবেন যে আসলে একটা দুইটা মাছ আক্রান্ত নাকি বেশি মাছ আক্রান্ত। অনেক সময় কিন্তু পরজীবী, ছত্রাক এবং শরীরের আঘাতজনিত কারণে কিন্তু এরকম ছোপ ছোপ সাদা দাগ হতে পারে। তাই প্রথমেই কিন্তু আতঙ্কিত না হইয়া যে আপনার মাছের কলমোনারিস হয়েছে এরকমটা কিন্তু চিন্তা করা যাবে না। তো যেমনটা বলতেছিলাম, যদি আপনার এই রকম লক্ষণ দেখেন এবং আপনার কলমোনারিস হয়েছে এরকম সন্দেহ হয় তাহলে প্রথমেই কাজটা হবে পুকুরের পানির মানটা ভালো করার জন্য। যাই হোক বন্ধুরা, মোটামুটি আমরা আলোচনা আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই পর্যায়ে আমি আপনাদেরকে এই রোগের চিকিৎসা সম্পর্কে বলবো। চিকিৎসার সম্পর্কে বলার আগে আমি বলার চেষ্টা করব যে এই রোগ কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। কারণ যে কোনো রোগের প্রতিকারের চেয়ে কিন্তু প্রতিরোধ ভালো। তাই আমরা প্রতিরোধ সম্পর্কে আগে জানি, তারপরে আমি আপনাদেরকে চিকিৎসা সম্পর্কেও বলবো। যেমনটা বলতেছিলাম যে এই কলমোনারিস রোগ সহ মাছের অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে সবসময় পানির মানগুলা, পানির প্যারামিটারগুলা ঠিক রাখার জন্য, যে পুকুরের পিএইচ কেমন আছে, বেশি না কম। যদি পিএইচ কম থাকে তাহলে আপনি চেষ্টা করবেন পুকুরে চুন প্রয়োগ করতে। আবার যদি পিএইচ অতিরিক্ত থাকে তখন পুকুরে তেঁতুল প্রয়োগ করতে পারেন। এছাড়া আরও উপায় আছে, সেগুলোর মাধ্যমে পিএইচ কমানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে পুকুরে যাতে গ্যাস না জমে সেদিকে খেয়াল রাখবেন। তৃতীয়ত হচ্ছে পুকুরে কখনো অতিরিক্ত খাবার দিবেন না। যদি অতিরিক্ত খাবার দেন সেই খাবারগুলা পচে গিয়ে কিন্তু পুকুরে উচ্ছিষ্ট তৈরি হয়, যার থেকে কিন্তু মাছের বিভিন্ন প্রকারের সমস্যা হয়। এছাড়া আপনি করতে পারেন কি, পুকুরে যাতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকে এজন্য অ্যারেশনের ব্যবস্থা করতে পারেন। আর সেই সাথে আপনি মাঝে মধ্যে পুকুরে কিন্তু পরজীবী বা উপন্যাসক দিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু পরজীবী উপন্যাসক যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু এই ধরনের পরবর্তী সমস্যাগুলো কিন্তু কম হয়। আর যদি মাছের ঘনত্ব অতিরিক্ত হয়
তাইলে চেষ্টা করবেন কিছু মাছ তুলে ফেলার জন্য। ঠিক আছে, অতিরিক্ত ঘনত্বের কারণেই কিন্তু আমাদের এই কলমনারিস সহ আরও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দেয়। তো যাই হোক বন্ধুরা, যেমনটা আমি বললাম যে কিভাবে এই রোগের হাত থেকে আমরা মাছকে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি সেটা সম্পর্কে বললাম। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো যে সরাসরি এই রোগের চিকিৎসা সম্পর্কে। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আমি যেমনটা প্রথমে থেকেই বলে আসতেছি যে যে কোনো এই ধরনের রোগ যদি দেখা দেয়, প্রথমত আপনার কাজ হবে স্থানীয়ভাবে যারা মৎস্য বিশেষজ্ঞ আছে অথবা বিভিন্ন কোম্পানির যে মৎস্য প্রতিনিধি আছে, যারা মাছ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন প্লাস হচ্ছে অনেক অভিজ্ঞ চাষি আছে, তাদের সাথে পরামর্শ করবেন। কারণ নিজে নিজে কিন্তু যে কোনো এই ধরনের অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে এই ধরনের চিকিৎসা আপনার নিজে নিজে সরাসরি যাওয়া উচিত হবে না। প্রথমত আপনি চেষ্টা করবেন আপনার যারা কোম্পানির প্রতিনিধি হোক অথবা উপজেলা মৎস্য কর্মকর্তা হোক, তাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত শনাক্ত করে নিতে যে রোগটা আসলে হয়েছে কিনা। দ্বিতীয়ত, আমি যদি আমার এই রোগের চিকিৎসা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, এটা হচ্ছে আমি যদি এই ধরনের মাছের সিমটম বা রোগ দেখা দেই, যেমনটা বলতেছিলাম, প্রথমে পানির মান ঠিক করার চেষ্টা করি, পরবর্তীতে কিন্তু পুকুরে যে ডাক্তারি পটাশটা আছে সেটা হচ্ছে পুকুরের গভীরতা, আয়তন এগুলোর উপর বিবেচনা করে কিন্তু আমি ডাক্তারি পটাশটা ব্যবহার করি। সেই সাথে খাবারের সাথে কিন্তু আমরা অনেক সময় 2-3 ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যেমন আছে অক্সি, টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লক্সিন। এটা হচ্ছে মাছের রোগের লক্ষণ বা ধরন অনুযায়ী। ঠিক আছে, এটা আপনার মাছ কেমন রোগে আক্রান্ত বা কোন পরিমাণে আক্রান্ত আছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করি। তাই আমি বলবো যদি আপনার পুকুরের মাছগুলো এই ধরনের রোগের আক্রান্ত দেখেন, তাহলে সরাসরি আপনি একজন বিশেষজ্ঞর কাছে যাবেন, যারা মাছ চাষ বিষয়ক অভিজ্ঞ প্লাস হচ্ছে যে কোনো মৎস্যবিদদের কাছে যাবেন, তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন, তাহলে দেখবেন 100% একটা ভালো ফলাফল পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। গত পর্বে আমরা যেমনটা আলোচনা করেছিলাম অ্যারোমোনাস রোগ নিয়ে, এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি কলমোনারিস রোগ নিয়ে, এবং আমরা তৃতীয় পর্বে কিন্তু আর একটা ব্যাকটেরিয়াজনিত রোগ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এত সময় তারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি কিছুটা হলো আপনি এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনার ব্যক্তিগত মাছ চাষে ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হচ্ছে আপনি যদি এই ভিডিওগুলো দেখে যদি ন্যূনতম উপকার পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার পুকুরে যদি এই মাছের রোগাক্রান্ত হয়েছে কিনা বা কখনো এই ধরনের রোগের প্রাদুর্ভাব আপনার পুকুরে দেখা দিয়েছিল কিনা সেটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন বলে আমি আশা করতেছি। তো মাছ চাষী বন্ধুরা, ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে। আশা করি আমাদের মাছের রোগ সম্পর্কে ধারাবাহিক পর্বগুলো আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাইলে আশা করি এই মাছের রোগ সম্পর্কে আপনাদের বিস্তারিত টুকটাক কিছু ধারণা হবে। তো আজকে আর কথা বাড়াবো না, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, অধিক লাভবান হবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।